প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযম বার্তা সতর্কতা নাকি আসন্ন সংকটের পূর্বাভাস? সম্প্রতি দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর একগুচ্ছ বিশেষ আবেদন ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। পেট্রোল ডিজেলের ব্যবহার কমাতে গণপরিবহনের উপর জোর দেওয়া, 1 বছর সোনা কেনা থেকে বিরত থাকা, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বর্জন এবং পুনরায় ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতির আহ্বান, এই সব মিলিয়ে জনমানসে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু কেন এই আকস্মিক আহ্বান? এর নেপথ্যে কি কেবলই অভ্যন্তরীণ অর্থনীতি নাকি পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ? বিরোধীদের দাবি, সরকার আসলে অর্থনীতির বেহাল দশা ঢাকতেই যুদ্ধের অজুহাত দিয়ে জনগণকে সংযমের পাঠ দিচ্ছে। অন্যদিকে শাসক শিবিরের মতে এটি একটি দূরদর্শী পদক্ষেপ। যুদ্ধ শুরু হওয়ার পর বিপদে পড়ার চেয়ে আগে ভাগে প্রস্তুতি নেওয়া বা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা একজন দায়িত্বশীল রাষ্ট্রনেতার কাজ। তাই অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রীর এই আহ্বানের গভীরে লুকিয়ে থাকতে পারে কয়েকটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ। তবে এই মুহূর্তে কিছু প্রশ্ন উকি দিচ্ছে দেশবাসীর মনে। ভারত কি তবে সত্যি এক গভীর অর্থনৈতিক মন্দার দোরগোড়ায় দাঁড়িয়ে? আমেরিকা ইরান সংঘাত কি কেবল অজুহাত নাকি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার কোনো গোপন গোয়েন্দা রিপোর্ট রয়েছে সরকারের কাছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। প্রধানমন্ত্রীর আবেদন সংযমের বার্তা না সংকটের পদধ্বনি, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন ডক্টর সঞ্জয় রায় এবং দেবাশিস চক্রবর্তী। নমস্কার। আপনার দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। দেবাশিস বাবু, এই যে প্রধানমন্ত্রী কি কেবল সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা থেকেই এই জ্বালানি কম ব্যবহারের কথা বলছেন, নাকি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো বড় ধরনের সাপ্লাই চেইন ভেঙে পড়ার গোপন তথ্য সরকারে আছে বলে মনে করেন আপনি? মানে মানুষ সেটাই জানতে চাইছে, কেন হঠাৎ করে এই ধরনের আহ্বান? নমস্কার, ভ্যানগার্ডের দর্শকদের নমস্কার এবং আপনাকে নমস্কার জানিয়ে আমি আমার বিশ্লেষণ শুরু করছি। দেখুন, প্রধানমন্ত্রী গত রোববার হায়দ্রাবাদে একটা ইনভেস্টমেন্ট সামিটে এই কথাগুলো কিছু সতর্কবাণী শুনিয়েছেন। অ্যাকচুয়ালি উনি যে প্ল্যাটফর্মটা ইউজ করেছেন, আমার মনে হয় যে সেটি সঠিক প্ল্যাটফর্ম ছিল না হয়তোবা। কারণ যেখানে ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা হয়, ওখানে ওই ধরনের কথাবার্তা বলাটা ওরা অ্যাকচুয়ালি এটাকে সিগন্যাল হিসাবে নিয়ে নিয়েছে। তার জন্য পরদিন আপনার সোমবার দিন যখন স্টক মার্কেট খুললো, যেগুলো ছোট ছোট বিনিয়োগ ছিল, লং টার্ম ইনভেস্টমেন্ট যেগুলো ছিল সেগুলো ঠিকই আছে, ছোট ছোট যে বিনিয়োগগুলো এগুলো অনেকগুলো ওয়াইপ আউট হয়ে গেছে। এখন এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে প্রধানমন্ত্রী যে 7টি ব্যাপারে বলেছেন সেটা নিয়ে আজকের আলোচনা। তো এটা আপনি লক্ষ্য করবেন যে আমাদের ভারতবর্ষের এটা খুবই দুঃখজনক একটা ঘটনা যে আমাদের বিরোধীরা যারা অপোজিশন বেঞ্চে থাকেন বা অপোজিশন লিডার যারা, ওরা প্রধানমন্ত্রী যে কোনো কিছু বললেই এটাকে নিয়ে এটার গভীরতা না বুঝে এটাকে নিয়ে সমালোচনা করতে হয় বলে করা। দেখুন, 2020-তে আমরা কোভিড ফেস করেছি। এর আগে আমাদের এই জেনারেশন বা আমাদের আগের জেনারেশনে এই ধরনের কোনো সংকট ফেস করেনি একদম। তো সেই সময়কার আপনার একটি কথা মনে আছে হয়তো, যে এক সন্ধ্যায় উনি বলেছিলেন যে মোমবাতি জ্বালাতে এবং ওই কাঁসার ঘন্টা বাজাতে বলেছিল। এটা নিয়ে লোকে অনেক ধরনের, বিশেষ করে লোক বলবো না, যারা বিরোধী বা অপোজিশন বেঞ্চে বসে এটাকে নিয়ে হাসি মশকরা ঠাট্টা অনেক কিছু করেছিল। কিন্তু এটা ভেতরে যে কি উদ্দেশ্যটা ছিল ওরা এটা বোঝার চেষ্টাই করেনি। অ্যাকচুয়ালি এটাকে সমগ্র জাতিকে একই সূত্রে বাঁধার একটা চেষ্টা করা হয়েছিল। দেখুন, ভারত 1.4 বিলিয়ন পপুলেশন, এখন বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ। আমাদের এখানে প্রচুর স্লাম আছে বা আমাদের হাইজিন নিয়ে সারা বিশ্বে, বিশেষ করে উন্নত বিশ্বে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়ে থাকে। এই সংকট মুহূর্তটাকে প্রধানমন্ত্রী কি করে এটাকে ট্যাকেল করেছেন এটা আমরা সবাই জানি। যে ওই সময় ইটালি বা ইউরোপের বিভিন্ন ডেভেলপড কান্ট্রি, ইভেন আমেরিকা বা আরো অন্যান্য দেশের বডি ব্যাগের দৃশ্যগুলো কিন্তু আমরা এখনো ভুলে যাইনি।
ওয়ারাজ আমাদের ইন্ডিয়াতে কিন্তু তৎকালীন সময়ে সেরকম কোনো মানে সেরকম হয়েছে, ফ্যাটালিটি ছিল, কিন্তু ততটা ভয়াবহ হয়নি যতটা আমরা ইতালিতে দেখেছি বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। আজকে যদি প্রধানমন্ত্রী ওই রকম ভাবে যদি একটা সতর্কতা বা আমাদেরকে জাগিয়ে না তুলতো, তাহলে আজকে আপনি আজকের দিন এখানে বসে সঞ্চালনা করতে পারতেন না, আর আমরাও এখানে বিশ্লেষণ করার মতো জায়গায় থাকতাম না। তো ঘটনা হচ্ছে, দেখুন এই যে টোটাল ব্যাপারটা, যে এই যে সংকেতগুলো দিয়েছে, এর মধ্যে কি সংকেতগুলো দিয়েছে, যে পেট্রোল কনজাম্পশন কমাতে বলেছে, যেখানে আমরা আমাদের প্রায় হচ্ছে যে একটা জায়গায় যাব আমরা 4 বন্ধু মিলে, আমি জাস্ট ফর ইনস্টেন্স বলছি, 4 বন্ধু মিলে যাব, 4 জনের গাড়ি আছে, 4 জনে 4টে গাড়ি নিয়ে যাচ্ছি। এখানে সংযমের বলেছে যে সেই ইনস্টেড অফ দ্যাট একটা গাড়িতে যাও, পাবলিক ভেহিকেল, পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করো, ভোজ্য তেল যাতে, এটা তো খারাপ কিছু না, ভোজ্য তেল যদি আমি কম কনজিউম করি এটা তো আমার স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ আমরা সবাই জানি ভোজ্য তেল আমাদের দেশে উৎপাদন হয়, কিন্তু একটা মাত্রায় কিন্তু ভোজ্য তেল আমদানিও হয়। আচ্ছা, গোল্ড কনজাম্পশনের কথা বলছে, অনেকেই বলে গোল্ড হচ্ছে ভারতীয়দের খুব সেন্টিমেন্টাল ইমোশনাল ব্যাপার। ঠিক আছে, সেন্টিমেন্টাল ইমোশনাল ব্যাপার। দেখুন, গোল্ড কিন্তু এই প্রথম গোল্ড ব্যবহারের উপর বিধিনিষেধ লাগায়নি। আমি যদি ভুল না হয়ে থাকি, আমি আপনাকে একটা কাগজও দেখাতে পারি, এটা পেপার আপনি এটাকে যদি আপনি ইয়েতে দেখাতে পারেন, যে 1967 সালের 6 জুনের হিন্দু পত্রিকায় তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু একটি কথা বলেছিলেন, গোল্ড ব্যবহারের উপর একটা রেস্ট্রিকশন লাগিয়েছিলেন। সেই পেপারের ক্যাপশন ছিল, ডোন্ট বাই গোল্ড, ইন্দিরা টেলস পিপল, অ্যাপিলস ফর ন্যাশনাল ডিসিপ্লিন। তো গোল্ড কনজাম্পশনটা কমানো বা রেগুলেশনের ব্যাপারটা যেটা, এটা দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম যে এরকম কোন প্রধানমন্ত্রী বলেছেন। আচ্ছা, তারপর হচ্ছে ফার্টিলাইজার, ফার্টিলাইজারের কথাটা বলেছেন, যেটা ফার্টিলাইজার মানে কেমিক্যাল ফার্টিলাইজার যেটা, এটাকে কম ব্যবহার করতে বলেছে, অর্গানিক ফার্টিলাইজার ব্যবহারের উপর জোর দিয়েছে। তো দেখুন, ফার্টিলাইজার কম, আজকাল কিন্তু সবাই দেখুন, আপনি আমি বা আরো সবাই কিন্তু অর্গানিক ফুডের উপরে আমরা বেশি ইয়ে করি, আর ফার্টিলাইজার কম ব্যবহার করতে বলেছে। এর মানে এই নয় যে আজকে যে জমিতে আপনার ফার্টিলাইজার, ইউরিয়া, পটাশ বা আরো যেগুলো যেসব সারগুলো ব্যবহার হয়, সেটা রাতারাতি সেটাকে কনভার্ট করা যাবে তাও নয়। একটা জমিতে যখন আপনার ফার্টিলাইজার ইউজ হয়, এরপর এটাকে যদি অর্গানিক ইয়েতে কনভার্ট করতে হয়, ওই জমিটাকে কম করে 1 বছর থেকে 1.5 বছর রেস্ট দিতে হয়, তৈরি করতে হয়। তো ফার্টিলাইজারের কথা বলবো যে আমাদের ভারতবর্ষে এখনো কিন্তু প্রায় 1.5 বছরের মানে ইউরিয়া, বিশেষ করে ইউরিয়ার মজুদ আছে। একদম যদি সেরকম আপৎকালীন পরিস্থিতিও আসে, যে ধরুন 6 মাস বা 1 বছর যদি সাপ্লাই চেইনে যদি মানে কোন রকমের প্রবলেম দেখাও দেয়, তাও তৎসত্ত্বেও আপনার 1.5 বছরের ইউরিয়া আমাদের মজুদ আছে। আচ্ছা, এছাড়া আরো কিছু ব্যাপারে বলেছেন উনি। তো মূল কথাটা কি, পেট্রোল বা ডিজেল বা ক্রুড অয়েল, দেখুন ক্রুড অয়েল এগুলো ম্যাক্সিমাম কিন্তু আমাদের হরমুজ স্ট্রেট দিয়ে আসে, বাকিটা অন্যান্য সোর্স থেকে আসে। এগুলো কিনতে গেলে কিন্তু আপনার আমরা কিভাবে ইয়ে করি, আমরা ডলারে পেমেন্ট করি, গোল্ড আমরা ডলারে পেমেন্ট করি। মূল কথা হচ্ছে যে আমাদের ফরেক্স রিজার্ভ যেটা $690 বিলিয়ন ফরেক্স রিজার্ভ আছে। ঠিক আছে, এবার গোল্ড ইম্পোর্ট করা হয় মোর অর লেস $80 বিলিয়ন গোল্ড প্রতি বছরে আপনার কেনা হয়। এবার যে ক্রুড অয়েল, পেট্রোলিয়াম যত যেসব এগুলো, এবার দেখুন এগুলো মানে ওই ডলারই পেমেন্ট হয়, ডলারই কিনতে হয়। ওকে, তাহলে মূল বিষয়টা আমরা সেই জায়গাটাতে আসি, যে আপনি যেটা বলছেন যে পেট্রোল বলুন, সোনা বলুন, আমরা যে ডলারে কিনছি বলে, এবং এই যে আমাদের ফরেক্সটা যেটা রয়েছে, আপনি সেটাকে ইনট্যাক্ট রাখার জন্য এক্স্যাক্টলি এই আহ্বানগুলো আপনি বলছেন, কেন এই মুহূর্তে এটা সেই জায়গাগুলো আমরা অবশ্যই আসবো আলোচনায়, সেটা জানার চেষ্টা করব। কিন্তু স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, এই যে ইরান ও আমেরিকার মধ্যে যে সংঘাত, সেটা কি সত্যি ভারতের জ্বালানি নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলছে? কারণ হরমুজ প্রণালী দীর্ঘদিনের জন্য যদি বন্ধ হওয়ার সম্ভাবনা বলা হচ্ছে, সেটা কতটা বাস্তব বলে দেখা যাচ্ছে এবং তা ভারতের জন্য কতটা ভয়াবহ হতে পারে? নমস্কার। আসলে ফার্স্ট পার্টে তো আর কিছু বলছি না, যেটা উনি বললেন যে কি হয়েছে সেটা কেন। এখন বেসিক্যালি প্রাইম মিনিস্টার, আমি যেটা ব্যক্তিগতভাবে, যেহেতু আলোচনার প্রেক্ষাপটটা তো একটু টেনে একটা কথাটা বলছি, এটা হলো আসলে সারা বিশ্বে একটা যে প্রতিকূল পরিস্থিতি চলছে,
সেটার উপর থ্রাস্ট করাটাই ছিল ওনার মনে হয়, আমার মনে মেইন এইম। ওকে, বৈশ্বিক যে একটা প্রতিকূলতা কিন্তু সব জায়গায়, আপনি যদি ইফ ইউ লুক এট দ্য ডিফারেন্ট কান্ট্রিজ, সবারই কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখবেন নিচের দিকে আছে, সবার ইনফ্লেশন ইজ হাই, ঠিক আছে, সবার কিন্তু ইনফ্লেশন হাই। তো এই তার ফলে প্রত্যেক দেশেরই জনগণ কিন্তু, এবং এই হরমুজে তেল বন্ধ হওয়ার পর থেকে যে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, ইসরায়েল সহ, এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে এই যে আপনার এই যে ইরান যে তেলের যে একটা ব্যাপার যেটা দেখা যাচ্ছে, যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, তারপরে আমেরিকা আবার কাউন্টার ব্লকেট বন্ধ করেছে। তো এখন এর ফলে বেসিক্যালি সারা পৃথিবীতেই একটা অর্থনৈতিক মন্দা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে যেটা একটা বড় কারণ সেটা হলো যে আমেরিকা, যেটা আমরা লক্ষ্য করছি যে আমেরিকার যে নতুন প্রেসিডেন্ট এলেন ডোনাল্ড ট্রাম্প, উনি আসার পরে যে আপনার টেরিফ যেটা নাকি বিভিন্ন দেশের উপর লাগিয়েছেন, তার ফলে কিন্তু পৃথিবীর যে একটা ওই বাণিজ্যের যেটা ইকোসিস্টেম আছিল, ইকোসিস্টেমটা কিন্তু হ্যাম্পার হয়েছে, ঠিক আছে। তো এখন এর সঙ্গে এসে জুড়েছে এই ইরান এবং আমেরিকার যুদ্ধ, এবং এটাও কিন্তু বেসিক্যালি বিশ্ব বাজারকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই আমি বলবো আমেরিকার একটা দুঃসাহস আমি বলবো। আচ্ছা, দুঃসাহস বলছি কারণ কি আমেরিকা হয়তো প্রথম ভেবেছিল যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আগে যে 2025-এর যেরকম হয়েছিল তার মতো হয়ে যাবে, কিন্তু এখন হচ্ছে না, কারণ তার পিছনে আরো অনেক ছায়া সঙ্গী আছে, ওরা নাকি পিছন থেকে অ্যাক্টার্স তারা। এখন ভারতের যেটা ব্যাপার, এখন ইন্ডিয়ার বেসিক্যালি হরমুজ প্রণালী দিয়ে আমাদের তেল যেটা আসতো, কারণ ইরান থেকে আমরা আগে প্রচুর পরিমাণে তেল নিতাম, তো আমেরিকা যখন স্যাংশন করেছে তারপর আমরা ইরান থেকে তেল আনছি না 2019 থেকে, হালে কয়েকদিন হলো যে আমেরিকা তুলে দেওয়ার পর ইরান থেকে তেল কিনেছি আমরা। তাছাড়া আমরা যে হরমুজ প্রণালী থেকে যে সমস্ত দেশ থেকে তেল কিনি তার মধ্যে ছিল ইরাক, সৌদি আরব, ইউএই, এই তিনটে কান্ট্রি থেকে আমরা পেট্রোলিয়াম কিনতাম। আর আমরা মূলত কাতার থেকে, আর এদিকে আরেকটা রাষ্ট্র বোধ সম্ভবত বাহরিন বা এদিকে ইউএই থেকে আমরা এই এলএনজি কিনি, ঠিক আছে। আমাদের 50% যে গ্যাসটা যেটা আছে আমরা কিন্তু ইরান এই রাস্তা দিয়ে হরমুজ দিয়ে আনি। তো আনার পরে দেখবেন যখনই এই হরমুজ প্রণালী যখনই বন্ধ করলো, ভারতবর্ষে একটা জ্বালানি সংকট, মানে কি ইন দ্য ফর্ম অফ গ্যাসের, এলএনজি এবং এলপিজির ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। তার জন্য জ্বালানি মানে গ্যাসের দাম তার জন্য কমার্শিয়াল বল। কিন্তু এই যে আপনার যে হরমুজ দিয়ে যে আমরা তেলটা আনতাম, তার কিন্তু আমরা সাবসিডি মানে আমরা বিকল্প ব্যবস্থা কিন্তু আমরা করেছি। আচ্ছা, কারণ কি বেসিক্যালি যখন নাকি এই অবস্থাটা এসেছিল, যখন নাকি ইরানের উপর যখন নাকি আমেরিকা যখন নাকি স্যাংশন করেছে, এবং 2022 সাল থেকে যখন নাকি ইউক্রেন যুদ্ধ আরম্ভ হয়েছে, তখন কিন্তু ইন্ডিয়া আস্তে আস্তে যে পরিমাণে আমরা মিডল ইস্টের উপর আগে তেলের উপর নির্ভর ছিলাম, সেটাকে ইন্ডিয়া কিন্তু ডাইভার্সিফাই করেছে। ইন্ডিয়া তার ফলে প্রায় 41-42টা দেশ থেকে কিন্তু জ্বালানি, আমাদের যে পেট্রোলিয়ামটা আছে, উই আর প্রকিউরিং ইট। তো আলটিমেটলি ওই যে আমরা যে সৌদি আরব থেকে এবং ইরাক থেকে এবং ইউএই থেকে যে তেলটা কিনতাম, পেট্রোলিয়াম যেটা কিনতাম, ওইটা কিন্তু ততটা কিনছি না, কিন্তু সেটাকে আমরা সাবসিডাইজ করেছিলাম মাঝখানে রাশিয়ান তেল দিয়ে। এখন রাশিয়ান তেলের একটা মুশকিল হলো কি, রাশিয়ান তেলের মাঝখানে সরকার, আমরা যদি এই যে আজকে যে প্রধানমন্ত্রী যে দুশ্চিন্তার কথা বলেছেন, তার পিছনে যে কারণটা সেটা হলো আমরা এই যে যেটা বলছেন যে গোল্ড কিনবেন না বা পেট্রোলের উপর কম ব্যবহার করুন বা ভিজিট বা এগুলো কারণ, তারপরে ডলার বেরিয়ে যাচ্ছে। এখন আমরা যখন রাশিয়া থেকে তেল কিনবার, যখন নাকি আমরা তেল কিনতাম, আমরা তাদেরকে কিন্তু পেমেন্ট কিন্তু রুবেলে করতাম, ঠিক আছে। এবং ইরান থেকে যখন মিডল ইস্ট কান্ট্রি থেকে কিনতাম, তাদেরকে কিন্তু টাকা দিয়ে করতাম। ততদিন আমাদের কিন্তু যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যেটাকে বলে আর কি, যেখানে বাণিজ্যিক লেনদেনের সব টাকা যেখানে থাকে আর কি, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা আমাদের নর্মাল সাইজে ছিল, প্রায় লেস দেন 1%-এর কাছাকাছি বা লেস দেন 1%-ই ছিল। কিন্তু অক্টোবর থেকে যখন নাকি বেসিক্যালি যখন নাকি আমেরিকা যখন স্যাংশন দিয়েছে, টেরিফ যখন নাকি এনেছে এবং ভারতবর্ষের উপর যখন 50% ট্যাক্স লেগেছে, তখন ভারতকে বলেছে তোমরা রাশিয়া থেকে তেল কিনো না। তখন যখন ইন্ডিয়া যখন বেসিক্যালি নিজস্ব এই আভ্যন্তরীণ ভারতবর্ষের 140 কোটি লোকের চাহিদা মেটাবার জন্য তেলের যখন নাকি বিকল্প সোর্সগুলি দেখতে আরম্ভ করলো, তখন ভারত যে তেলটা কিনতে পেরেছে এট হায়ার প্রাইসে, রাশিয়া থেকে যে $60 কিনতাম
আমরাও তখন $60 কিনতে পারিনি, এটা $90 পার ব্যারেলে কিনেছি। তো তার ফলে কি আগে যেটা $60 ছিল এবং যেটা নাকি $90 হলো, $30 বেশিও বেড়ে গেল। এবং এই ডলার বেড়ে যাওয়ার ফলে হয়েছে কি, ইন্ডিয়ার বেসিক্যালি কারেন্ট অ্যাকাউন্টে একটা ডেফিসিট দেখা যাচ্ছে, সেটা অক্টোবর থেকে। এবং অক্টোবর 2025 সঙ্গে আর যেটা হয়েছে যে আমেরিকাতে আমরা যাকে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করতাম, এক্সপোর্টটা কিন্তু অনেক সেক্টরে কিন্তু টেক্সটাইল বলুন, জেম জুয়েলারি বলুন, বা আমাদের যে সি ফুডস যেগুলো আছে, বা আমাদের কেমিক্যালস বলুন বা ফার্মাসিউটিক্যালস বলুন, এগুলো যে আমরা রপ্তানি করতাম, এগুলি বা লেদার যেগুলো সেক্টর, এগুলো কিন্তু স্টার্টেড এফেক্টিং। তো আমাদের এক্সপোর্টটাও কিন্তু শার্পলি ডিক্লাইন করে গেছে, কিন্তু ইম্পোর্টটা কিন্তু বেড়ে গিয়েছে, ইম্পোর্টটা কিন্তু কমেনি। তো তার মানে কি, একদিকে আমার এক্সপোর্ট হ্রাস হয়েছে, আমার কাছে ডলার আসছে না, আমি ইম্পোর্ট বেশি করছি, আমার ডলার খরচ হয়ে যাচ্ছে। সেকেন্ড যেটা হলো, সেটা হলো আপনাকে তেলের জন্য আমাকে বাড়তি দাম দিতে হচ্ছে। আগে যখন $60 তেল কিনতে পারতাম, এখন আমি $90 তেল কিনতে হচ্ছে। এখন এটা বেড়ে হয়তো ইদানিং কালে মাঝখানে এটা কদিন এপ্রিল মাসে দেখেছিলাম কোন সময় ব্রেন্ট ক্রুড অয়েল 126 হয়েছিল, এখনো তো 110-এর কাছাকাছি আছে। তার মানে এই যে এক্সট্রা ডাবল অ্যামাউন্ট যে ইন্ডিয়ার থেকে যাচ্ছে, আর যেটা নাকি সোনার কথা বলা হচ্ছে, যে সোনাটা বেসিক্যালি আমরা দেখা যাচ্ছে বেসিক্যালি উই ইন্ডিয়ান ফর এনি, যখনই বিশ্বে যখন নাকি আর্থিক যখন একটা প্রতিকূলতার সৃষ্টি হয়, মানুষের কিন্তু টেন্ডেন্সি টু বেসিক্যালি পারচেজ, টু বাই এজ এ বেসিক্যালি সেফটি এন্ড সিকিউরিটি মেজার্স হিসাবে, ঠিক আছে। আর এছাড়াও ধরেন না, ভারতবর্ষের লোক এই ফেস্টিভ সিজনে, বিয়ে শাদী ইত্যাদি কারণে গোল্ড কিনে। তো দেখা গিয়েছে যে বেসিক্যালি গভর্নমেন্ট একটা জিনিস লক্ষ্য করেছে, যদি ফরেন ট্রাভেলটা যদি আমি যদি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি, যেটা 2025 সালে যে এপ্রিল মাস অব্দি যে ডেটা দেখা যাচ্ছে, প্রায় $20 বিলিয়ন ভারতবর্ষে খরচ ফরেন ট্রাভেলসে, এবং $72 বিলিয়ন অ্যাবাউট স্পেন্ড অন বেসিক্যালি গোল্ড। তো এগুলোকে বেসিক্যালি, এবং কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, যাতে আলটিমেটলি যেন দেশে যেন ক্রাইসিস ক্রিয়েট না হয়। মানে কি, দেখুন আপনি যখন, তার ফলে কি হবে, যখন নাকি বেসিক্যালি আমার জন্য কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের জন্য বাড়তে থাকবে, আমার দেশে উই উড স্টার্ট বেসিক্যালি ইম্পোর্টিং ইনফ্লেশন। এখনো আমাদের দেশে ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলেবল লেভেলে আছে, অ্যাজ পার দ্য রিপোর্ট পাবলিশড বাই দ্য আরবিআই। তো এখন সরকার এই জন্য দেখছি যে আমি ইনফ্লেশন যদি বেড়ে যায়, তো আলটিমেটলি বেসিক্যালি দি বোরোইং চার্জ বেড়ে যাবে, ইন্টারেস্ট রেট বাড়াতে হবে। এখন হয়তো রিজার্ভ ব্যাংক হয়তো মনিটর করছে কিছুটা, বাই থ্রু রিপো বলুন বা অন্য সিস্টেমে, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল দ্য ইনফ্লেশন। কিন্তু এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স এখনো কন্ট্রোলেবল আছে, কিন্তু যদি বেড়ে যায় তো বোরোইং কস্ট বেড়ে যাবে, ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে যাবে, মানে মানুষের অনেক রকমের সমস্যা হবে। তাই গভর্নমেন্টের যে মাথায় নাই তা না, গভর্নমেন্টের মাথায় কিন্তু আছে। গভর্নমেন্টের মাথায় বিশ্বের যে এরকম একটা অর্থনৈতিক অস্থিরতা চলছে, যখন নাকি আমেরিকা যখন নাকি আমাদের উপর ট্রেড ট্যারিফ লাগিয়েছে, তখন থেকে কিন্তু গভর্নমেন্ট স্টার্টেড টেকিং সাম অ্যাকশনস, লাইক আমি বলছি যে জিএসটি যে রিফর্মটা দেখেছেন, বা আপনি যে ইনকাম ট্যাক্স একটা কিন্তু একটা বিশাল রিফর্ম করেছে। তো সুতরাং এই যে জিনিসগুলো গভর্নমেন্ট করেছে, বেসিক্যালি গভর্নমেন্ট হ্যাজ ইন মাইন্ড দ্যাট বেসিক্যালি আমাদের একটা প্লাস পয়েন্ট হলো আওয়ার লোকাল ডিমান্ড ইজ ভেরি স্ট্রং। ইন্ডিয়া has about 55 crore বেসিক্যালি মিডল মানে ইনকাম গ্রুপ পিপুল, যাদের কাছে প্রচুর বাইং ক্যাপাসিটি আছে। আওয়ার কনজিউমার লোকাল ডিমান্ড বা কনজিউমার ডিমান্ড যেটা আছে, আমাদের ডিমান্ড যেটা আছে, সেই ডিমান্ডটা স্ট্রং। আমরা লোকাল প্রোডাক্টস দিয়ে কি সেটাকে ফুলফিল করতে পারছি, নাকি তার জন্য আমাদের এই যে বিদেশ থেকে যেটা আনার এবং দেখুন আমি বলছি যে কিছু কিছু ম্যাটেরিয়ালস আছে যেগুলো আমরা এগুলো ইম্পোর্ট করি। বেসিক্যালি আপনি যেমন আপনি যে কেমিক্যালসেরই বলুন, বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিজের কথাই বলুন, বা মিলিটারি সামগ্রী বলুন, বা যদি আমাদের যদি কি জানি যে ক্রুড অয়েলের কথাই বলুন, তারপরে প্লাস এই যে মেটালস এর কথা, গোল্ড বা অন্যান্য যে মেটালগুলো আছে, বেসিক্যালি উই ইম্পোর্ট ইট। তার মধ্যে দেখা গেছে নন এসেনশিয়াল টার্মের মধ্যে গভর্নমেন্ট ইজ থিঙ্কিং ইয়েস গোল্ড ইজ বেসিক্যালি ইজ নট দ্যাট মাচ এসেনশিয়াল, দ্যাট ইজ ওয়াই গভর্নমেন্ট ইজ টেলিং ওকে ইউ বেসিক্যালি কিপ স্টেইং অ্যাওয়ে ফ্রম পারচেজিং গোল্ড ফর 1 year। কিন্তু আদার যেগুলো আছে ইউ ক্যানট স্টপ ক্রুড অয়েল, আপনি সেগুলো বা আদার যে সমস্ত ইম্পর্টেন্ট যেগুলো মার্কেন্ডাইজ গুডস গুলো আছে, এগুলো তো বন্ধ করা যাবে না। সুতরাং অ্যাজ লং এজ দিজ আর টু বি কন্টিনিউড, তো এটাকে যদি করতে হয় তাহলে আমার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা যেটা যদি বাড়তে থাকে, অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, তাহলে তার এফেক্ট তো ভারতবর্ষের মানে আর্থিক অবস্থার উপর
টুডে অর টুমরো উইল না, এখন কাম। অনেকেই বলছেন, আসছি আপনার কাছে, এখন অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী এই পরামর্শগুলো আসলে আসন্ন বড় কোনো ধরনের মূল্য বৃদ্ধি বা আমরা যাকে ইনফ্লেশনও বলি তার পূর্বাভাস। এখন সরকার কি সাধারণ মানুষকে একটা বড় অর্থনৈতিক ধাক্কার জন্য মানসিকভাবে প্রস্তুত করছে দেশবাবু? দেখুন, আমরা সাম্প্রতিককালে ইউক্রেন যুদ্ধ দেখেছি, যেটা এখনো চলছে। ফেব্রুয়ারি 28 2026 ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা যেই আক্রমণটা করেছে, তারপরে আমরা দেখছি ইনিশিয়ালি একটা স্পেকুলেট করেছিল যে 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম চলবে, কিন্তু আমরা দেখলাম যে 2 মাসের উপর হয়ে গেল, এখনো কিন্তু সেটা বন্ধ হওয়ার নাম নেই। এটা মাঝে মধ্যে পজ হচ্ছে, আবার ওপেন হচ্ছে, আবার পজ হচ্ছে, ওপেন হচ্ছে। ঠিক আছে, এটা একটা ফেনোমেন। আরেকটা দিক হচ্ছে, দেখুন যে সারা বিশ্বে আপনি দেখুন যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে আরআইসি আর একটা হচ্ছে আমেরিকা এন্ড হিজ অ্যালাইস। ঠিক আছে, যে আমাদের বিশ্বের যে টোটাল যে আপনার ট্রানজেকশন হচ্ছে তার 58% কিন্তু ডলারে হয়। আচ্ছা, আর বাকিটা হচ্ছে অন্যান্য কারেন্সিতে, যেমন ইউএন, রুবল বা রুপি সেরকম হচ্ছে, বা আরো অন্যান্য যেগুলো যারা ব্রিক্সের অন্তর্গত। এটা নিয়ে কিন্তু একটা টাসল চলছে। এবার যে ট্রাম্প যে ট্যারিফ লাগিয়েছে, ও পার্টিকুলারলি ওসব কান্ট্রিকে ট্যারিফ বেশি লাগিয়েছে, ইম্পোজ করেছে, অন্যদের করেনি তা নয়, তার অ্যালায়েন্সকেও করেছে। কিন্তু ওই দেখুন আপনি চীন বা ইন্ডিয়া বা এরকম ধরনের যারা, বা সাউথ আফ্রিকা, যারা ব্রাজিল, যারা ব্রিক্সের অন্তর্গত, ওদের উপরে বেশি ট্যারিফটা ইম্পোজ করেছে, পরে আবার এটাকে কিছু একটা মিনিমাইজ করেছে। মূল কথাটা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে যে ডলারের যে ক্রমবর্ধমান যে একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু আমেরিকা ভয় পাচ্ছে যে ডলারের সেই ইম্পর্টেন্সটা হয়তো আগামী দিনে কমে যেতে পারে। আর ডলারের মনোপলিটা যাতে না থাকে, সেটা ব্রিক্স কান্ট্রিগুলো কিন্তু একটা চেষ্টা করছে। আমি সামগ্রিকভাবে একটা কথাই বলতে চাই যে ইউক্রেনের যুদ্ধ বা ইরান আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ, এই পরিস্থিতিতে সমগ্র বিশ্বের অর্থনৈতিক যে ধাঁচা, এটা কিন্তু একটা রিক্যালিব্রেশনের দিকে যাচ্ছে, আমার মত এটা। হয়তো বা অনেকেই এটা হয়তো আমার সাথে এগ্রি করবেন, আবার নাও করতে পারে। তার জন্য এসব কথা চিন্তা করে আমাদের দেশের পপুলেশন 140 কোটি, এবং একে যিনি লিড করছেন উনি হচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার। ভবিষ্যতের বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে এই অস্টারিটির কথাগুলো বলেছে। আপনাকে বলেছেন যে বেফালতু খরচ। আমরা ইদানিং কালে যেহেতু আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভালো, আগের থেকে বিশ্বের 5th লার্জেস্ট বা 4th লার্জেস্ট ইকোনমি, ন্যাচারালি আমাদের বাইং ক্যাপাসিটি বেড়েছে, আমাদের কনজাম্পশন বেড়েছে, আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মানও আজ থেকে 20 বছর আগে যেরকম ছিল তার থেকে নিশ্চয়ই উন্নত হয়েছে। সেটা আমরা দেখতে পাই নিজেদের জীবনযাত্রার উপর। তো সেই জায়গায় আমাদের কে বলেছে যে একটু অস্টারিটি, যেমন কি আমরা যেরকম প্রায় সবারই গাড়ি আছে বা এগুলো আছে, এগুলো মিনিমাম যেটা, এটা মানে ন্যাশনাল ইন্টারেস্টে আমরা যাতে এগুলো একদম বারণ করিনি যে আপনি গাড়ি চালাবেন, গাড়ি নিয়ে বেরোবেন না, বা আপনি ফরেন ট্রাভেল করবেন না, বা আপনি ওটা করবেন না, সোনা কিনবেন না, এরকম বলেনি। যেগুলো যে ব্যাপারগুলো আছে, এগুলোতে যদি ধরুন সোনার ইয়েটা যদি একটু কনজাম্পশন কমানো যায়, আর এতে যদি 30 বিলিয়ন 40 বিলিয়ন যদি ফরেন এক্সচেঞ্জ সেভ করা যায়, এটাই দেশের জন্য ঠিক আছে। ডক্টর সেন যেটা বললেন যে না, আমাদের একটি আছে, যখন ক্রাইসিস থাকে তখন আমাদের কেনার হিড়িকটা বেড়ে যায়, বিশেষ করে গোল্ড। এবং এটা কিন্তু সত্য কথা যে গত সোমবার আমি মানে গোল্ডের রেটের দিকে আমি মাঝে মধ্যে লক্ষ্য রাখি। গতকাল এবং পরশু দুদিনে কিন্তু গোল্ডের রেট কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো ওভারঅল যে ব্যাপারটা হচ্ছে, দেখুন এখন এটা যে বলা হচ্ছে যে গোল্ডের একদিকে দেশবাসীকে বলা হচ্ছে গোল্ড কেনা থেকে বিরত থাকার জন্য, অন্যদিকে গোল্ডের ইম্পোর্ট ডিউটি বাড়ানো হয়েছে। এটার কারণ অনেকে বলছেন তাহলে গোল্ডের ইম্পোর্ট ডিউটি কেন বাড়ালো? না, গোল্ডের ইম্পোর্ট ডিউটি বাড়ানো হচ্ছে এই কারণে যে বায়ারকে রেস্ট্রেন করার জন্য। আচ্ছা, বায়ারকে দেখুন, আপনি ইম্পোর্ট ডিউটিটা আপনি দেবেন না কি করে? আমাদের টোটাল যে আমদানি হয় তার মানে এটা আপনি দেখেন যে এখানে একটা ইয়ে আছে, 18% মতো জিএসটি থাকে, একটা ইনকাম ট্যাক্স থাকে, একটা কর্পোরেশন ট্যাক্স থাকে, এক্সাইজ থাকে। আমি তেলের ক্ষেত্রে বলতে পারি যে 19% আপনার ট্যারিফ লাগানো হয়। আজকে বিশ্বের 10 মানে উন্নত বিশ্বের 10 থেকে 11টা দেশে, ইনক্লুডিং আমেরিকা, ইভেন ইন চায়না, সেখানে তেলের দাম প্রচন্ডভাবে বৃদ্ধি পেয়েছে। আমেরিকাতে মনে 51%-এর মতো, আমি যদি ভুল না করি, এরকম মানে ফুয়েল প্রাইস
রাইজ করেছে, বাইরে আমরা কিন্তু সেরকমই আছি। হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে এর জন্য তেল কোম্পানিগুলো লস করছে, আবার লস করছে না যে 19% টেরিফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিতে, হয়তো এটাকে রিডিউস করেছে বা অন্যান্য লেভি যেগুলো জিএসটি বা এগুলো করে রিলিফ করে দিয়েছে, করে দিয়েছে, কিন্তু এটা তো আর দীর্ঘদিন চলতে পারে না। এবার দেখুন যে ক্রাইসিসটা আপনি দেখছেন, যে কতগুলো অস্টারিটির কথা বলেছে এগুলো করার জন্য, এটা দেখুন, এটা ম্যাক্সিমাম 6 থেকে নভেম্বর পর্যন্ত এই ধরনের ব্যাপারটা চলবে। কিন্তু একটা সুদূর মানে ডক্টর সেন যেটা বললেন যে গভর্নমেন্টকে এগুলো নিয়ে চিন্তা করছেন, একটা প্ল্যান নিয়েছে আগামী 1 বছরের জন্য। বর্তমান যে এটা বলেছে এটা ম্যাক্সিমাম নভেম্বর পর্যন্ত বা 10 ডিসেম্বর পর্যন্ত যেতে পারে, এর মধ্যে এই ব্যাপারটা একটা স্থিতিশীলতা চলে আসবে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প উনি যাচ্ছেন খুব শীঘ্রই চীনে গেছেন, চলে গেছেন। হ্যাঁ, তো উনি যখন গেছেন তো উনি তো ওখানে আর ভাইচারা দেখাতে যাননি, উনি এখানে কিন্তু তাইওয়ান ইস্যু বা অন্যান্য ইস্যু নিয়ে যেভাবে কথা বলে, আসল ব্যাপারটা হচ্ছে কিন্তু ইরানের সাথে যে যুদ্ধটা, এবার ইরানের সাথে যে যুদ্ধ, এরা আমেরিকা জানে যে ইরানকে পেছন থেকে সহায়তা করছে চীন এবং রাশিয়ার সাথে মোটামুটি টেলিফোনে ভ্লাদিমির পুতিনের সাথে কথা হয়েছে, এবং চীনের সাথে এই ব্যাপারে কথা বলবে যে দেখো এটাকে কি করে করতে হয়। আগে যেটা মানে আমেরিকা একদম দাদাগিরি করতো, নিজের ন্যাচারাল রিসোর্স বা ক্রুড অয়েল এটাকে ইনটেক রেখে বাইরের তেল নিয়ে উনি দাদাগিরি করতো, সেটা তো আর চীন মানছে না বা আরো অনেকেই মানতে পারছেন না। আর সবচেয়ে বড় যে রকম ইনস্টেবিলিটি, শুধু দাদাগিরির জন্য যে প্রত্যেকটা দেশ সাফার হচ্ছে, এটা কেউই কেউ কামনা করে না। তো সেই ক্ষেত্রে এবার যাচ্ছে আলোচনা করতে। আপনি দেখুন কিছু একটা ডেভেলপমেন্ট তো আমরা আশা করতে পারি, এটা মানে যদি মানে জিওপলিটিক্সেরও তো একটা মানে ইন্ডেক্স থাকে, একটা মোমেন্টাম থাকে। এই মোমেন্টাম যেভাবে চলছে, আজ থেকে 1 মাস আগে যেই মানে একটা ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা কিন্তু আজকে নেই। ঠিক আছে, এখন মিডিয়া বা জিওপলিটিক্স অ্যানালিস্টরা অনেকে অনেক ধরনের কথা বলে। আপনি আজকে সকালের প্রাত্যহিক সংবাদপত্রে দেখেছেন আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরী বলেছেন আমাদের 69 দিনের তেল মজুদ রয়েছে, গ্যাস আছে 45 ডেজে। তো যেখানে গভর্নমেন্ট এশিওর করছে সব ঠিকঠাক আছে, কিন্তু আমাদের মধ্যে যাতে আগামী অন্যান্য দেশগুলো যে ফেস করছে সেই ফেসটা যাতে আমাদের না করতে হয়, তার জন্য আমাদের কিছু অস্টারিটি গ্রহণ করতে হবে। না ঠিক, আমরা অবশ্যই সেই জায়গাটাতেই কথা বলবো, কারণ গুরুত্বপূর্ণ বিষয় সেটাই। আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা ব্যাপারটা ফিল করবেন যে সরকার যখন প্রথম থেকেই বলছেন যে 74 দিন, কখনো 69 দিন, বা গ্যাস রয়েছে 45 দিনের, তারপরও কিন্তু আমরা দেখি বাজার মূল্যে কিন্তু কোনো কিছুতেই ঘাটতি নেই বা স্থিতিশীলতা নেই। বাজার মূল্য কিন্তু কোনো না কোনো ভাবে বেড়েই চলেছে, এবং যেটা হোলসেল বাজারে হোক কিংবা রিটেল বাজারে হোক বেড়ে যাবে, বেড়ে গেছে যুদ্ধের জন্য। এই যে ন্যারেটিভগুলো, এগুলো বাজারে চলতে থাকছে, এবং যেটার উপর আপাতত দৃষ্টিতে তেমন কোনো মানে কন্ট্রোল নেই বললেই চলে, প্রশাসনের বা দপ্তরে কোনো কন্ট্রোল নেই বললেই চলে। সাধারণ চালের দামে 5-10 টাকা বেড়ে গেছে, সেটাইতে মানে পার কেজিতে বেড়ে গেছে, যেটাকে বলা হচ্ছে যুদ্ধের জন্য বেড়ে গেছে। এখন এই মূল্যবৃদ্ধি তো আমরা দেখছি, তার উপরেও কি আরো মূল্যবৃদ্ধি কি হওয়ার সম্ভাবনা স্যার আরো আছে বলে মনে হয়? যেটার জন্য দেখুন প্রধানমন্ত্রীর এই মানে আহ্বানের পর অনেকে কিন্তু এটাকে মিসইউজ করছেন, যে প্রধানমন্ত্রীও বলেছেন সবকিছুর হবে, এবং তার জন্য ওনাদের বিজনেসের ফায়দার জন্য কি করছেন, নাকি আদৌ কি আমরা কোনো খারাপ দিন দেখছি আগামী দিনে? দেখুন, এখানে দুটো প্রশ্ন আসলে মূলত। এখন গভর্নমেন্ট মাইট বি ইন এ ডিলেমা, কারণ কি মানে তেলের দাম বাড়াবে কি কমাবে? বাড়ালে বা গ্যাসের দাম বাড়বে, ঠিক আছে, তার আগেও আপনাদের এক টক শোতে বলেছিলাম গ্যাসটাই আমাদের। এখন তেলের দামের যে ব্যাপারটা, যখন নাকি আমরা $60 তেল কিনতাম, তখন কিন্তু আমাদের কনজিউমারদেরকে কিন্তু কি জানি সেটা ডাউন দ্য লাইন কিন্তু সরকার কিন্তু পুশ করেনি, ঠিক আছে। এখন হয়তো সরকার বলছে যে এটা সরকারের দিকে, জনগণের পক্ষে আমি কথাটা বলছি, তখন হয়তো সরকার হয়তো সেটাকে, আমরা কিন্তু তখন কিন্তু 97-98 টাকা দিয়ে কিনেছি, এখনো তেলের দাম হয়তো বেড়েছে, অয়েল কোম্পানিগুলো বলছে তারা লস করছে, কিন্তু প্রাইভেট অপারেটর যারা রিলায়েন্স বলুন বা নায়রা বলুন, ওদেরকে রিলিফ দেওয়ার জন্য কিন্তু গভর্নমেন্ট কিন্তু ওই যে এক্সাইজ ডিউটি 10 টাকা যে কাট যেটা আছে সেটা করে গভর্নমেন্টের রেভিনিউটা এবং সেটা, এবং যে ইন্ডিয়ান অয়েল কোম্পানি বা অন্য যারা আছে ওদেরকে একটা সেফটি ভালভ একটা দিয়েছে প্যাসেজ। কিন্তু তখন যখন গভর্নমেন্ট বলছিল বেসিক্যালি গভর্নমেন্ট হ্যাজ সাফিসিয়েন্ট রিজার্ভস তেলের ক্ষেত্রে, যাতে তারা যদি ভবিষ্যতে তেলের দাম বাড়ে তাহলে দে ক্যান বেসিক্যালি মিটিগেট দোজ সিচুয়েশন।
এখন তখন ওইটা ওই রিজার্ভটা কত টাকা ছিল সেটা বোঝা যাচ্ছে না। তো ঠিক আছে, তখন যে আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার বলছিল বেসিক্যালি যদি অন্তত আগামী 1-2 মাস হতো আমরা হয়তো নিশ্চিত থাকতে পারি তেলের দাম বাড়ছে না। তো হরদীপপুরি বা আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার যে বক্তব্য রেখেছিলেন সেটা তো প্রায় 2 মাস তো প্রায় হয়ে যাচ্ছে প্রায়। এখন ব্যাপার হলো কি, প্রবলেম যেটা হলো সেটা হলো যদি ইম্পোর্ট বিল বাড়তে থাকে। ঠিক, এখন এই যে বিগত 1-2 মাস ধরে যে ইম্পোর্ট বিল বাড়ছে, কবে থেকে এইটার ইম্প্যাক্টটা হবে, এটা ভাববার কোনো কারণ নেই যে জনগণের উপর আসবে না। তো এটা যদি আসে তো সবচেয়ে বেশি ব্যাপার হলো যে ফুড চেইন যেগুলো আছে, ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে, ফুড ডেলিভারি থেকে আরম্ভ করে ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে আরম্ভ করে সব জায়গায়। কারণ কি, পেট্রোলিয়াম যদি কস্ট বাড়ে তার তো ইম্প্যাক্ট একটা হবে, অনেক সেক্টরেই হবে। ঠিক, এখানেই মূল প্রশ্নটা আমাদের যে এখন গভর্নমেন্ট মানে এখন গভর্নমেন্ট ইজ ডিলেইং, কারণ গভর্নমেন্ট তো ভাবছে যে বেসিক্যালি যুদ্ধটা একটা জায়গাতে আসবে, একটা জায়গা। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো হরমুজের যে প্রবলেম যে জায়গাটায় দাঁড়িয়েছে, আমরা যাদের থেকে তেল কিনি এখন হঠাৎ করে ওভারনাইট সিচুয়েশন স্টেবিলাইজড হয়ে যাবে, পেট্রোলিয়ামের যে বাড়তির যে একটা সংকটের পরে যে ইম্প্যাক্টটা ক্রিয়েছে তার জন্য যে আমাদের বাজার মানে রাতারাতি নিয়ন্ত্রিত হয়ে যাবে ভাববার কোনো কারণ নেই। ঠিক, $60 আমরা ব্যারেল কিনতে পারছি এরকম ভাবে সেই হিসাবটা এক্ষুনি হয়ে যাবে ভাববার কোনো কারণ নেই। কারণ যে এফেক্টটা হয়েছে যুদ্ধের জন্য বা এই যে বিভিন্ন যে মিসাইল বম্বিং যেগুলো হয়েছে সেগুলোর উপর জন্য বিভিন্ন তেল খনিতে যে ক্ষতিগুলো হয়েছে সেটার ইম্প্যাক্ট কিন্তু আরো বহুদিন বা বহু বছর থাকবে বলে অনেকেই মনে হয়। ঠিক, আমরা সেই জায়গা থেকে ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট থেকে বেরিয়ে এসে আমরা ঠিক এই জায়গাটা দিয়ে বোঝার চেষ্টা করছি আপনাদের কাছে যে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্য যা মূলত আমদানিকৃত পণ্যের উপর নির্ভরশীল, আমরা এখন সেখানে জ্বালানি সংকট দেখা দিলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণের উপায় কি হতে পারে? দেবাশিস বাবু, এখানে আপনি কি মনে করেন? না দেখুন, শুনুন, গভর্নমেন্টকে শুনুন, প্রধানমন্ত্রী সবাইকে জাগিয়ে তুলেছেন, জানিয়েছেন যে উনি যেহেতু কথাটা বলেছেন, যেহেতু উনি রাষ্ট্রনায়ক, দেশের পরিচালনার ভার বেসিক্যালি হি ইজ লিডিং, তো বিরোধীরা তো ধরেন বিরোধীদের কথা মতো বলবেই। সরকারের দায়িত্ব সরকার পালন করেছে বলে আমি আমার মনে করি। এভরিওয়ান ইজ রাইট অন দেয়ার ওন স্ট্যান্ড পয়েন্ট, ঠিক আছে। তবে একটা কথা বলবো যে গোল্ডের যেটা উনি 1967 সালের কথা বলেছিলেন, 2013 সালেও কিন্তু এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। তখনও কিন্তু আমরা কিন্তু যে ইম্পোর্ট কে লিঙ্ক করে দিয়েছিলাম এক্সপোর্টের সঙ্গে। 1967 এর কথা যেটা বলা হচ্ছে, যেটা দেবাশিস বাবু বললেন, যেটা ইন্দিরা গান্ধীর আমলে, এবং এটাকে নিয়ে একটা কিন্তু জল্পনা চলছে, যদিও নিউজ ভ্যানগার্ড এটা যাচাই করেনি, এটা এই নিউজটা ফেক নিউজ। কিন্তু 2013 যে কথা বলছি, 2013 তো কিন্তু এরকম আমাদের কিন্তু রুপি ডেপ্রিসিয়েশন হয়েছিল, প্রায় 20% রুপি ডেপ্রিসিয়েশন। এখনো তো আমাদের যে মূল যেটা সমস্যা সেটা হলো যে সমস্ত আন্তর্জাতিক ডলারের তুলনায় আমাদের রুপিটা উইক হয়ে যাচ্ছে। রুপি উইক হচ্ছে শুধু কেবলমাত্র একমাত্র ওই কি জানি কয় আমাদের হয়তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা করেছিল আমাদের দেশে, এটা ইনভেস্টর পোর্টফোলিও যেটা চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। একটা কথা বলি, যে আপনাকে ইন্টারভিউ করে একটু বলছি যে কারেন্সির ভ্যালুটা ডিপেন্ড করে তেলের উপরে। আমরা 90 মানে পুরোটা তেলই আমরা কিন্তু আমদানি করি। তো বিশ্বের বাজারে যখন তেলের দামটা বেড়ে যায় তখন আমাদের কারেন্সি কিন্তু ডাউনওয়ার্ডস এর দিকে যায়। আপনি দেখুন 1 মাস বা 2 মাস আগে আমাদের ডলার প্রতি মানে 85 ছিল, এটা 10 to 12% কিন্তু আমাদের মানে মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। তো অনেকটা তেলের উপরে নির্ভর করে। দেখুন, আপনি যেটা বলছেন যে ত্রিপুরা আমাদের মতো স্টেটে এই পরিস্থিতি কি করে সামাল দেবে, নিয়ন্ত্রণ করবে, এরকম করবে। দেখুন, আমরা কিন্তু এগুলো সাম্প্রতিককালে ভেরি রিসেন্টলি বা 2020 অনওয়ার্ডস কিন্তু এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টও কিন্তু আমরা কোভিডের সময়, তখন কিন্তু আমাদের বিশেষ করে আমি যেহেতু শিক্ষা জগতে আছি বা আরো অনেক সেক্টরের যারা, ওরা ওয়ার্ক ফ্রম হোম কিন্তু এটা করেছে। ঠিক আছে, এটা মানে আমরা যারা এখানে সংযত হতে হবে এবং সেখানে আমাদের অনেক কাট করতে হবে আমাদের একদম। তো এখানে যদি আমরা আমাদের কনজাম্পশনটা মানে এর মানে কি বন্ধ করে না, আমরা যদি কিছুটা রেশনিং করি মানে আমাদের তাহলে
হয়তোবা না আমরা অবভিয়াসলি আমরা এই যে সামনে যে ইয়েগুলো আসছে এগুলো আমরা ওভারকাম করে উঠতে পারবো। না, এখানে তো কোভিড এর মতো আমাদের ভিড় এড়িয়ে চলতে হবে না। এই যে গণপরিবহনের না, একদম। কথা বলা হয়েছে বা প্রধানমন্ত্রী গণপরিবহনের আহ্বান রেখেছেন, মেট্রোতে চলার জন্য বলছেন, ই ভেহিকেল ইউজ করার জন্য বলছেন। একদম। এখন আমাদের মতো রাজ্যে আমাদের মেট্রো নেই, কিন্তু গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও আমাদের রাজ্যে সেই পরিকাঠামো কি যথেষ্ট কিনা? আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা হচ্ছে, দেখুন আপনি গণপরিবহন, তবে একটা কথা আমি বলছি, শুনেন আমি বলি, আমরা উই আর অলসো ব্লেসড। আচ্ছা, উই আর অলসো ব্লেসড, কারণ কি আমাদের যে টোটাল পরিবহন ব্যবস্থাটা আছে না, আপনি এখানে আমাদের উই আর বেসিক্যালি ডিপেন্ডেন্ট অন সিএনজি। একদম। এটা বেসিক্যালি উই আর বেসিক্যালি আমরা লোকালি অ্যাভেলেবল, ঠিক আছে? সুতরাং ওইটা ততটা ইম্প্যাক্টেড হবে না। তাছাড়া রেল আছে আমাদের, ঠিক আছে? সুতরাং এইটা হয়তো যে ট্রান্সপোর্টেশন কস্ট যেটা আছে সেটা হয়তো রেল থেকে, ওই লরি থেকে কমিয়ে কিছু রেলে আসতে হবে, ঠিক আছে? এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সরকারকে, যেটা নাকি এলএনজিটা, যে তার আগে আমি কয়দিন আগে একটা কথা বলছিলাম এক জায়গায়, যে সরকারকে টিএনজিসিএল কে বলা উচিত যে উদয়পুর বা আগরতলা যে বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে যেদিকে যেদিকে আপনার পাইপলাইন গ্যাস গিয়েছে, যে এলপিজির উপর ডিপেন্ডেন্স কমানোর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ডিরেকশন দিয়েছে, বলেছে যেদিকে যেদিকে তোমার সিএনজি পাইপ গিয়ে পিএনজি পাইপলাইন গিয়েছে তাদেরকে তুমি লাইন দিয়ে দাও এবং তার কাছ থেকে এলপিজিটা নিয়ে অন্যকে দেওয়ার চেষ্টা করো যারা ওইখানে ওইটা যায়নি। বাট টিএনজিসিএল এর ভূমিকাটা কিন্তু এই জায়গায় বেসিক্যালি ভেরি, মানে আমি বলবো বড় একটা গ্রিভেন্স, ঠিক আছে? আমার মনে হয় দিস ইজ বেসিক্যালি টিএনজি। গভর্নমেন্ট শুড প্রোঅ্যাক্টিভ, মানে গভর্নমেন্ট যারা আছে, খাদ্য দপ্তর বা আমাদের যারা দেখে, দে শুড টেক প্রোঅ্যাক্টিভ রোল। তাহলে আপনি দেখুন আগরতলা থেকে 20 কিলোমিটার দূরে বিশালগড় বলে একটি জায়গা আছে, সেখান দিয়ে আপনার এই পিএনজি লাইন গেছে, কিন্তু বাড়ি বাড়ি কানেকশন দেয়নি। দে আর সোললি ডিপেন্ডেন্ট যারা সিলিন্ডার। তো ওখানে যদি যেখান দিয়ে লাইন গেছে এখানে যদি আপনার কানেকশন দিয়ে দেয়, তাহলে উনি যেটা বললেন যে এই সিলিন্ডারের উপর ডিপেন্ডেন্সিটা কমে যাবে, কনজাম্পশনের মানে এলপিজির কনজাম্পশনটা অনেকটা কমে যাবে। আর কনজাম্পশন কমে গেলে আমাদের যে আমদানিটা সেটাও এরকম শার্প ডিক্রিজ করবে। এখন টিএনজিসিএল এর যেটা আপনারা বলছেন, তা ওনাদের সেই পরিকাঠামো আছে কিনা বা সেই ম্যান পাওয়ার আছে কিনা এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে? ভিজুয়ালাইজ, কারণ গভর্নমেন্ট যেহেতু যুদ্ধকালীন তৎপরতায় চিন্তা করছে। শুন, বেসিক্যালি আমি যেটা ব্যক্তি করি, সরকার তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে বিশাল টাকা রেখেছে, ঠিক আছে? গভর্নমেন্ট কেন ইচ্ছা করলে সুইচ করতে পারে, দিস ইজ অলসো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে? এখন যারা নাকি প্রশাসনে যারা নাকি সিদ্ধান্ত নেওয়া, দে উইল থিঙ্ক, কিন্তু দিস ইজ অ্যান এভিনিউ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা গেল থেকে থ্রাস্ট করা হচ্ছে যাতে সিএনজির উপর, এবং অলরেডি ভারতবর্ষের যেটা কি এলএনজি গ্যাস বা এলপিজি প্রোডাকশন, হোম প্রোডাকশন বাড়াবার জন্য চেষ্টা করছে, ঠিক আছে? সুতরাং আমাদের যেটা, আমি যেটা বলছি যে আমাদের যোগাযোগ ব্যবস্থা, গণপরিবহন ব্যবস্থা এম্পায়ার্ড হবে, যে আমাদের অটো, বালুন বা কয়টা অটো সার্ভিস, তো এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন সিএনজি, ঠিক আছে? বড় বড় বাস যেগুলো আছে গণপরিবহনে, যে কয়েকটা বাস দেখা যায় এগুলো সিএনজি। আমরা সেভাবে তাহলে এফেক্টেড হচ্ছি না, অ্যাটলিস্ট গণপরিবহন এফেক্টেড হচ্ছে না। একটা জিনিস করতে হবে, যেটা আমি এর আগে টক শোতে বলেছিলাম, যে প্রধানমন্ত্রী এপিল রেখেছেন অস্টারিটির জন্য। ডক্টর সেনও এটা বলেছেন যে আমাদের কি করে, আমি একটু করে দেবো ডক্টর রায়, তো কুকিং গ্যাসের উপরে কি করে নির্ভরতাটা মানে ডাইভার্সিফাই করা যায়, যে এলপিজি থেকে পিএনজি, এটা যেমন ঠিক তেমনি এই আপনি যেটা মূল্য বৃদ্ধির কথা বলেছেন, এটা সরাসরি কতটা ইম্প্যাক্ট হচ্ছে ডিউ টু এই ক্রাইসিস, এটাও কিন্তু একটা ব্যাপার। আমাদের এখানে আমি সবাইকে বলবো না, একটা শ্রেণীর ব্যবসায়ীরা আছে, আপনি হয়তো খেয়াল আছে 2 মাস আগে বা যুদ্ধ যখন ডিক্লেয়ার হলো, হঠাৎ করে আগরতলার পেট্রোল পাম্পগুলোতে বিশাল লাইন, 1 কিলোমিটার 1/2 কিলোমিটার লাইন। আজকে কি আছে? যুদ্ধ তো 2 মাসের উপর গড়িয়ে গেছে। তো আমি বলবো যে ওই সময়ের সিচুয়েশনের ফায়দা কিছু কিছু ব্যবসায়ী। এখন সমস্যা হচ্ছে যখন একজন ক্রেতা যখন কোনো ছোট রিটেল দোকানে যান, ওনাকে যখন বলা হয় যে চালের দাম 5 টাকা কেজিতে বেড়ে গেছে, উনি এবং এটাকে বাড়ানো হয়েছে, কে বাড়িয়েছে, কেন বাড়িয়েছে, কবে বাড়িয়েছে, আমাদের কেন বাড়লো, খাদ্য দপ্তরের, আমি একটা ইন্টারভিউ করছি, খাদ্য দপ্তরের একটা নিয়ম আছে, প্রত্যেকটা রিটেল দোকানে কিন্তু গ্রোসারি আইটেমের দামগুলো লিখে রাখে, যেটা মানে খাদ্য দপ্তর থেকে পরিদর্শন করবে, এগুলোকে চেক করবে, সেগুলো তো কোনো সেই মনিটরিং কি আছে কি? আর সেকেন্ড হলো, দেখুন সবটা সরকারের উপর চাপিয়ে লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ কি,
বিজনেসে আমরা দুটো টার্ম প্রফিটের কথা জানি, ওয়ান ইজ এ সুপার প্রফিট, বেসিক্যালি এটা হচ্ছে এই সময়টা হচ্ছে সুপার প্রফিটের সময়, এটা সুযোগ সন্ধানী লাভ, ঠিক ঠিক আছে। আরেকটা হলো নরমাল প্রফিট, যখন বাজার যখন কম্পিটিশন থাকে, ঠিক আছে। এখন যেহেতু সুপার প্রফিটের একটা স্কোপ রয়েছে, ব্যবসায়ীরা এটা করছে, সুতরাং তাদেরও আসলে একটু জাগ্রত হওয়া দরকার, যে বেসিক্যালি যে প্রধানমন্ত্রীর কথায়, যে প্রধানমন্ত্রী দেশের এই সংকটকালে মানুষকে যেন আরো বিপদে না ফেলে, তার জন্য যারা এই ধরনের। আর সেকেন্ড আরেকটা কথা, আমি একটা কথা বলবো, সেটা হলো শুধু কেবলমাত্র তেলের দামের বৃদ্ধির জন্যই কিন্তু আমাদের এই যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা হয় না, যেটা হচ্ছে, বা রুপি ডেপ্রিসিয়েশন হয় না আমাদের, যেটা একটা সবচেয়ে বড় কারণ সেটা হলো ভারতবর্ষে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে ফরেন ইনভেস্টমেন্ট যেটা ছিল, সেটা যারা নাকি আগে বিনিয়োগ করেছিল ইন্টারেস্টের, তারা এখন টাকাটা তুলে নিয়ে বিদেশে চলে যাচ্ছে, বেসিক্যালি আমেরিকা। আমেরিকা যখন এই টেরিফটা লাগিয়েছে, টেরিফটা লাগানোর কারণ হলো কি, বেসিক্যালি সবাই ওদের কাছ থেকে ব্যবসা করছে, আমেরিকা চাচ্ছিল যে তার ম্যানুফ্যাকচারিং সেক্টরটা এফেক্টেড হচ্ছে, সে নিজেকে স্ট্রং বানাবার জন্য। তাই সেখানে দেখা যায় যে আমেরিকাতে ইন্টারেস্ট রেটটা কিন্তু হাই। আমাদের আগে যে ইন্টারেস্ট রেটটা ছিল সেখানে, যে সমস্ত প্রফিটেবল টার্মে ছিল, এখানে যারা ফরেনাররা যারা টাকা ইনভেস্ট করেছিলেন, তারা কিন্তু সেই টাকাগুলো তুলে নিয়ে, যেহেতু আমাদের দেশ থেকে তাদের দেশের লাভটা বেশি, তাই সেই টাকাগুলো সেই দেশে নিয়ে যাচ্ছে। তাই আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা কিন্তু শার্পলি গেটিং ডাউন, যেখানে নাকি আগে মানে টোটাল বলতে ক্ষতি নেই, যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যদি আমরা লক্ষ্য করি, আমরা যে টাকা পেতাম আগে আর কি, আগে যদি এখন লাস্ট যে দেখলে, আগে যেমন $80 বিলিয়ন আমরা যদি এক্সপোর্ট করে, বা বিদেশিরা যে পরিমাণে টাকা পেটাতো, বা এনআরআইরা যে ডিপোজিট করতো, সেই টাকাগুলো যেগুলো আমরা পেতাম, দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা ইনভেস্ট করেছিল, তারা ওই টাকাগুলো ইন্ডিয়া থেকে তুলে নিয়ে যাচ্ছে, যার জন্য নাকি এখন আমাদের যে টোটালি $79 বিলিয়ন, মানে কি, দ্যাট ইজ $1 বিলিয়ন আমরা উই ক্যান অনলি সেভ, মানে ফরেন ইনভেস্টমেন্টে আমাদের মানে আবার চলে যাচ্ছে। সুতরাং এই যে একটা কারণ, তার জন্য নাকি 3-4টা ফ্যাক্টর খুব, মানে আলটিমেটলি যেটা হলো যে ডলারের উপর চাপটা পড়ছে, আর সেকেন্ড যেটা হলো, যেটা উনি একটু রেফার করেছিলেন, আরেকটা বড় যেটা কারণ, সেটা হলো বেসিক্যালি পৃথিবীব্যাপী উনি ডিডলারাইজেশনের কথা বলছিলেন, ডলার এবং এই যে চাইনিজ যে ইয়েটা আছে, রুবেলটা আছে, চাইনিজ রুবেল, সরি রেমনিবি, এর মধ্যে কিন্তু এটা বেসিক্যালি একটা টানাটানি চলছে, টানাপোড়েন চলছে। তো কারণ কি, ব্রিক্সরা চাচ্ছে যে বেসিক্যালি ফর অল্টারনেটিভ টু ডলার, ঠিক আছে। এই টানাপোড়েনও কিন্তু আমাদের রুপিটা কিন্তু এফেক্টেড। সুতরাং রুপিটা ফল করছে, যে বেসিক্যালি রুপি কিন্তু কোলাপস করেনি। আরবিআই পলিসি ইজ ভেরি গুড, আমি পার্সোনালি ফিল, আমি মানে ছাত্র হিসাবে বলছি, নট এজ এ পলিটিশিয়ান, এজ এ ছাত্র বলছি, গভর্নমেন্ট ইজ নট ট্রাইং টু কন্ট্রোল দি বেসিক্যালি রুপি, হয়তো 92, 85 থেকে 95 চলে এসেছে, তার জন্য কিন্তু আরবিআই ততটা শঙ্কিত নয়। খুব বেশি বাড়লে হয়তো ওনারা কিছু ডলার কিনে নেন বা ডলার বিক্রি করে দেন, যখন নাকি বেশি ডলারের দাম যখন বেশি হয়, মানুষের চাহিদা মেটাবার জন্য রিজার্ভ ব্যাংক ডলার বিক্রি করে দেয়। ওকে, তো বেসিক্যালি সময় ফুরিয়ে গেছে, আমি একটু অ্যাড করব, যেটা আমাদের সবার জন্য একটা, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পলিসি এনার্জি সেক্টরে, বিশেষ করে পাওয়ার সেক্টরে যে পলিসি নিয়েছে, যে থোরিয়াম বেস যে রিয়েক্টর, ছোট ছোট যদি আমাদের রেশনিং করি আমাদের বিভিন্ন চাহিদাগুলো, আমাদের ডেইলি ইউজগুলো, কিন্তু মূল বিষয়টা হচ্ছে অন দ্য লার্জেস্ট স্কেল আমাদের এই তেলের উপর, পেট্রোলের উপর বা ফসিল ফুয়েলের উপর আমাদের ডিপেন্ডেন্সি দিন দিন কমাতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর রায় সঙ্গে থাকার জন্য, দেবাশবাবু আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, এবং গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আপনারা। তবে দর্শক বন্ধুরা, একটি বিষয় পরিষ্কার, যে প্রধানমন্ত্রীর এই আবেদনকে কেবল একটি সাধারণ পরামর্শ হিসেবে দেখার কিন্তু সুযোগ নেই। রাজনৈতিক মহল এ নিয়ে চর্চা বা পাল্টাপাল্টি যুক্তি চলতেই থাকবে, কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমাদের বুঝতে হবে যে প্রস্তুতি হলো সুরক্ষার শ্রেষ্ঠ উপায়। আমাদের রাজ্য তথা দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের এই অ্যালার্ম কল আমাদের ব্যক্তিগত ও সামাজিক আচরণের পরিবর্তনের সংকেত দিচ্ছে। তাই আপাতত জ্বালানি সাশ্রয় এবং সংযমী সেই সাধারণ মানুষের কাছে একমাত্র পথ, তা বলার কিন্তু আর অপেক্ষা রাখে না। সঙ্গে থাকুন, আর সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।